আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন। দিল্লি সরকারের নিয়ন্ত্রণে আছেন, আশ্রয়ে আছেন। সরকারিভাবে দিল্লি এখনো তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি এবং তার পক্ষে কোনো রাজনৈতিক, কূটনৈতিক বা কোনো সামরিক তৎপরতা এখন পর্যন্ত চালায়নি। এর কারণ হলো দিল্লির সঙ্গে শেখ হাসিনার যে ঘনিষ্ঠতা এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক, এটি নিয়ে দিল্লির যারা সচেতন মহল অনেক আগে থেকেই নরেন্দ্র মোদীকে সতর্ক করছিলেন। তারা বারবার বলছিলেন যে বাংলাদেশের মতো একটি ভূমি, যেটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে চীন এবং আমেরিকা তাদের কৌশলগত ঘাঁটি নির্মাণের জন্য প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। এখন শেখ হাসিনার পতনের পর তিনি যে দিল্লিতে গিয়েছেন, এটি নিয়ে দিল্লি খুবই অস্বস্তিকর এবং বিব্রতকর অবস্থায় পড়েছে। এর কারণ হলো শেখ হাসিনাকে দিল্লিতে রেখে কোনো অবস্থাতে দিল্লির সঙ্গে বাংলাদেশের বর্তমান যারা রেজিম, এই রেজিমের সম্পর্ক স্থাপন একেবারে অসম্ভব বিষয়। তো শেখ হাসিনাকে সেখানে রেখে কোনো অবস্থাতেই ভারত বাংলাদেশের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করতে পারবে না, তাকে ভারত থেকে তাড়িয়ে দিতে হবে। তো এইরকম একটি অবস্থায় ভারতের যে কর্তার ব্যক্তি যারা রয়েছে, তারা মূলত শেখ হাসিনাকে নিয়ে কতটা যে বিপদ বিপত্তিদের মধ্যে আছে তার কিছু নমুনা আমি বলবো। প্রথম নমুনা হলো যে আসাম, ত্রিপুরা, এই যে দুটো রাজ্য আমাদের এখানে রয়েছে আমাদের সাথে, নাগাল্যান্ড, মেঘালয়, তো এই রাজ্যগুলোতে ইতিমধ্যে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেখানে সীমান্ত অঞ্চলগুলোতে কিন্তু এখন কারফিউ চলছে, যেন কোনো রকম সহিংসতা না হয় এবং ওখানকার জনগণ যেন কোনো অনার সৃষ্টি তৈরি করতে না পারে। তাহলে এই যে ভারতের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের 3 থেকে 4টি এখন তাদের যে রাজ্য রয়েছে এবং সেগুলো সীমান্তে এখন কারফিউ জারি করতে হচ্ছে কার জন্য? শেখ হাসিনার জন্য। তাকে কোনো সিকিউরিটি মানে জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে, ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে তারা সরকার তাকে রাখতে পারছে না। ফলে তাকে অনেকটা ওই লক্ষিন্দরের যে সিন্দুক আছে, লৌহ সিন্দুক, সেই সিন্দুকের মধ্যে তাকে ভরে তার নিরাপত্তা বিধান করতে হচ্ছে এবং এতটা এটাকে সেভ হোম আমরা বাংলাদেশে বলি, আর ওদের দেশে যেন কেমন একটা শব্দ ব্যবহার করে, ঠিক ওরকম একটা জায়গাতে রয়েছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে আয়না ঘরের মতো নয়, তবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এমন একটা সুরক্ষিত জায়গাতে রয়েছেন যেখানে নরেন্দ্র মোদী এবং তার যে পররাষ্ট্র উপদেষ্টা অজিত দোভাল, কেবল তারাই তার সঙ্গে দেখা করতে পারেন। জয় হয়তো তার সঙ্গে কথা বলতে পারেন, পুতুল কথা বলতে পারেন, কিন্তু পুতুল সেখানে ভারতের দেয় WHO অর্থাৎ যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রয়েছে তার আঞ্চলিক পরিচালক হিসেবে তিনি এখন কর্মরত রয়েছেন সেখানে। তো তিনিও এখন তার মায়ের সঙ্গে কিন্তু দেখা করতে পারছেন না। তার সঙ্গে সম্ভবত শেখ রেহানা আছে, অথবা শেখ রেহানা হয়তো এখন পর্যন্ত চলে গেছে। তো এই হলো দিল্লিতে শেখ হাসিনার একেবারে প্রকৃত অবস্থা এবং দিল্লি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না তার ব্যাপারে কি করবে কি করবে না। কিন্তু যেভাবে তাকে নিরাপত্তা দিচ্ছেন, যেভাবে তাকে আটকে রাখা হচ্ছে, এটি কোনো মানুষের জীবন হতে পারে না এবং এই মাধ্যমে শেখ হাসিনা যে একটা দুর্বিষহ কষ্টের মধ্যে আছেন, এর চাইতে বাংলাদেশে তিনি যদি জেলে থাকতেন, কাশিমপুর জেলে থাকতেন, কিংবা বেগম খালেদা জিয়ার মতো গৃহবন্ধিত্ব তার কপালে জুটত, তাহলে সেটি এখন যে অবস্থা আছেন তার সাথে অনেক অনেক আরামের হতো, অনেক অনেক সম্মানের হতো এবং মর্যাদার হতো। দ্বিতীয়ত, দিল্লির যে স্বার্থ বাংলাদেশের মধ্যে রয়েছে সীমাহীন। যে সকল প্রোটোকল স্বাক্ষর হয়েছে শেখ হাসিনার সঙ্গে, ট্রানজিট সহ, রেল ট্রানজিট সহ, নৌ ট্রানজিট সহ, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য বিষয়াদিতে,
এখানে লাখ লাখ ভারতীয় কাজ করে বড় বড় পদে, এবং এখানে ভারত সরকারের বিনিয়োগ রয়েছে, ভারতের যে সকল প্রাইভেট বা ব্যক্তিগত প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি খাত রয়েছে, তাদেরও বিশাল বিনিয়োগ রয়েছে, আদানি আম্বানিদের। এবং শেখ হাসিনাকে যেভাবে অনৈতিক উপায়ে সহযোগিতা করছে এবং তাকে ক্রমশ যেভাবে স্বৈরশাসক হিসেবে নরেন্দ্র মোদী তৈরি করছে, এটি নিয়ে ভারতের মধ্যে চাপা ক্ষোভ ছিল। এবং ভারতের যে মিডিয়াগুলো, যেগুলোকে মোদি মিডিয়া বলা হয় বা গদি মিডিয়া বলা হয়, মানে মোদি মিডিয়া হলো দুটোই বলা, তো এরকম ভারতের যে সকল মন্ত্রী মিনিস্টার মোদির ঘনিষ্ঠজনের মালিকানাধীন পত্রিকা, এগুলোকে বলা হয় মোদি মিডিয়া। আর মোদির মালিকানাধীন নন, কিন্তু মোদির ক্ষমতা প্রশংসাকারী, এগুলোকে বলা হয় গদি মিডিয়া। তো মোদি মিডিয়া এবং গদি মিডিয়া, এই দুটো মিডিয়ার যে সকল বড় বড় পত্রিকা, নামকরা পত্রিকা, এবং এদের মধ্যে আনন্দবাজারের মতো ঐতিহাসিক পত্রিকাও আছে, স্টেটসম্যানের মতো পত্রিকা রয়েছে, দ্য হিন্দুর মতো পত্রিকা রয়েছে। তো এই পত্রিকাগুলো বহুবার নরেন্দ্র মোদীকে তারা সতর্ক করেছে, এবং শেখ হাসিনার সঙ্গে এরকম যে সম্পর্ক বা বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা নিয়ে এভাবে যে হস্তক্ষেপ, এটা কিন্তু ভারতের অনেক একেবারে সরকার সমর্থিত পত্রিকাগুলো কিন্তু সমর্থন করেনি। এর ফলে কি হলো, এই যে আমরা যদি সেই আমদানিগুলো কমিয়ে দিয়ে বিকল্প দেশ থেকে আমরা আমদানি করি, ভারতের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এবং এই যে ভারতের সঙ্গে আমাদের সীমান্ত, এবং এই সীমান্তে সত্যিকার অর্থে আমাদের যে বিজিবি, যেটা আগে বিডিআর ছিল, তারা বিএসএফ এর চাইতে অতীতের যে কোনো সময় আমরা দেখেছি যে আমাদের বিডিআর যখন যুদ্ধ করেছে, ইভেন বিএসএফ হওয়ার পর যখন যুদ্ধ করার চেষ্টা করেছে তখন কিন্তু বিএসএফ টিকেনি। এখানে শেখ হাসিনার যে রাজনৈতিক সিদ্ধান্ত, ভারতের প্রতি নতজানু মনোভাব এবং রাজনৈতিক দাসী বৃত্তি, এই কারণে বিজিবি ইচ্ছা করলেও ঠিক বিএসএফ এর বিরুদ্ধে আসলে স্ট্যান্ড নিতে পারেনি। তো নতুন যে সরকার, সেই সরকারের সঙ্গে যদি ভারতের দা কুমড়া সম্পর্ক থাকে, তাহলে বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি করে বাংলাদেশের বিজিবি, বর্ডার গার্ড যদি শক্ত একটি অবস্থান নেয়, তাহলে অনেক ক্ষেত্রে এটা বিজিবির জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিবে। এবং এরপরে যেটি হলো সেটি হলো যে এই মুহূর্তে বাংলাদেশ ছাড়া কিন্তু ভারতের আর কোনো বন্ধু নেই। আর বাংলাদেশের সঙ্গে তাদের ইতিমধ্যে যে কতগুলো গেটওয়ে তৈরি হয়ে গিয়েছে, রেল, তারপরে নৌ বাণিজ্যে এবং আকাশপথে যে ট্রানজিটগুলো আমরা এখন ভারতকে দিচ্ছি, এটির ক্ষেত্রে কড়াকড়ি হলে ভারতের সর্বনাশ হয়ে যাবে। তো আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এদিন দুপুরে একটি হেলিকপ্টারে করে বোন রেহেনাকে নিয়ে দেশ ছাড়েন তিনি। পরে বিকেলে ভারতের গজারিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনাকে নিয়ে বহনকারী হেলিকপ্টারটি। শেখ হাসিনা দেশ ছাড়ার পরে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী সমর্থক দেশ ছেড়ে পালিয়েছে। বিবিসি বাংলার এমন কয়েকজনের সঙ্গে কথা বলা হয়েছে যারা সরকার পতনের পর দেশ ছেড়েছেন বা ছেড়ে যাওয়ার চেষ্টা করেছেন। এখন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতার সভাপতি শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্য ভারতে থাকতে হতে পারে, এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18। তবে রাজনৈতিক আশ্রয় নয়, দিল্লিতে ভিসার মাধ্যমে থাকবেন বাংলাদেশি পদত্যাগকারী এই সরকার প্রধান। প্রবল জনরোষ গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশের পর প্রতিবেশী বন্ধু রাষ্ট্রটিতে আশ্রয় নেন শেখ হাসিনা। নিয়মিতভাবে খবরে প্রকাশ করেছেন ভারতীয় গণমাধ্যমগুলো। প্রথমে জানা গিয়েছে বঙ্গবন্ধু কন্যা দিল্লি থেকে যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়ার পরিকল্পনা নিচ্ছেন, কিন্তু সেখানে থেকে কোনো ইতিবাচক সাড়াও মেলেনি।
যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেন বলে জানা গেছে। এছাড়া ওয়াশিংটন থেকে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, তার মা আপাতত ভারতেই আছেন বা থাকবেন। নিউজ 18 লিখেছে, শেখ হাসিনা আশ্রয়ের জন্য সংযুক্ত আরব আমিরাত বা ইউরোপের দেশগুলো বিকল্প ভাবছে। সরকারি সূত্রে বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলেছে, অন্য কোনো দেশ এই মুহূর্তে শেখ হাসিনাকে বেছে নিতে পারছে না। আবার ভারতে আশ্রয় প্রার্থী বা শরণার্থী আইন নেই। আইনিভাবে আমরা কাউকে শরণার্থী বা আশ্রয় প্রার্থীর মর্যাদায় রাখতে পারি না। কোনো ব্যক্তিকে শরণার্থী বা আশ্রয় প্রার্থী হিসেবে মর্যাদা দিলে সংশ্লিষ্ট ব্যক্তি তখন অধিকার দাবি করবেন বা আদালতের দ্বারস্থ হতে পারে। এতে সমস্যা তৈরি হয়। আমরা যা করি সেটা হলো কেউ টু কেস ভিত্তিতে ভারতে থাকার অনুমতি দিই। আমরা যদি আইন করি তাহলে ইরান, আফগানিস্তান বা পাকিস্তান থেকেও কেউ এসে আশ্রয় চাইতে পারে। তারা আদালতে যাবে এবং আদালত সিদ্ধান্ত দিবে, অনেক সময় নেবে। আর আইন না থাকার সময় নষ্ট হবে না। গুরুত্বপূর্ণ বুঝে সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ অল্প সময়ে থাকা বন্দোবস্ত হয়ে থাকে। এটিকে ভারতীয় সংবাদ মাধ্যম পিআইবিকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনার পুত্র জয় বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার হলে এবং অন্তর্বর্তীকাল সরকার নির্বাচনের আয়োজন সিদ্ধান্ত নিলে শেখ হাসিনা দেশে ফিরে যাবেন। জয় এখন বলেছেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের আয়োজনের জন্য দেশ গণতন্ত্র ফিরে আনার জন্য তিনি বিএনপির সঙ্গে কাজ করতেও রাজি। এদিকে গোপালগঞ্জে উত্তেজিত লোকজন সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় সেনা সদস্য, সাংবাদিক সহ স্থানীয় 15 জন আহত হয়েছে। এছাড়া 2 জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শনিবার বিকাল 4টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডে আওয়ামী লীগের নেতাকর্মী সহ হাজার হাজার মানুষজন জড়ো হয়। ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। সেনাবাহিনী এসে মহাসড়ক থেকে সরে যেতে বলে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। তারা সেনাবাহিনীর উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।